ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার তিয়াশা কুলি, এফসিপিএস পার্ট 1 ইন পেডিয়াট্রিক্স। বর্তমানে বিসিএস পোস্টিং এ আছি। কাইন্ডলি শোনা যাচ্ছে কিনা একটু যদি জানাতেন। লাইভে সবাই জয়েন করছে কিনা আমরা একটু ওয়েট করি জয়েন করা পর্যন্ত। আর আমাদেরকে যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি যদি জানাতেন যে লাইভটা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি আমার ফার্দার টপিক কন্টিনিউশন করতাম। আচ্ছা, ম্যাট্রিক্স একাডেমির যে নিয়মিত আয়োজন আপনারা সবাই জানেন যে আমাদের নিয়মিত আয়োজনে আমরা চেষ্টা করি এফসিপিএস পার্ট 1 এমডি রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি প্রোগ্রামের জন্য ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে আমরা রেসপেক্টিভ সাবজেক্টের যে মেন্টররা আছি তারা কিছু আলোচনা করতে ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে সেই ইম্পর্টেন্ট টপিকের আলোচনার প্রেক্ষিতেই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। সেই জন্য সবাই জয়েন করা পর্যন্ত আমরা জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করছি। রিসেন্টলি একটা পার্ট 1 এক্সাম জাস্ট শেষ হলো। যারা পাস করেছেন তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমার ফ্যাকাল্টি যারা আছেন তাদের জন্য তো আরো বেশি কংগ্রেচুলেশন রইলো। আর যারা কোনো কারণে হয়তো প্রিপারেশন আপ টু দ্য মার্ক ছিল না, বা আমাদের কত ধরনের সমস্যা থাকে, ফ্যামিলির প্রবলেম বা শারীরিক অসুস্থতা, কত ধরনের সমস্যা থাকে, সেই সেই ধরনের যে কোনো কিছু একটা জন্যই হতে পারে যে আপনি কোনো কারণে এইবার কোনো কারণে হয়তো আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে নাই। এটা হতেই পারে, ঠিক আছে? কিন্তু এর মানে এটা না যে আপনাকে থেমে যেতে হবে। আপনি থেমে যাবেন, এবং থেমে যাওয়া মানেই কিন্তু আপনি এই জিনিসটাকে এখানে হেরে যাচ্ছেন। আপনি আপনি যদি এটা মনে করেন যে হচ্ছে যে আপনি যতটুকু প্রিপারেশন নিয়েছিলেন সেই প্রিপারেশনটাকে যদি আপনি বেস করে আপনি আবার এটা কন্টিনিউশন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় একটা সফলতা ওয়েট করছে আমি বলবো। কারণ অলরেডি কিন্তু আপনার হাফ প্রিপারেশন হয়ে আছে। আপনি জাস্ট এটাকে যদি একটু কন্টিনিউশন করেন তাহলে কিন্তু আপনার পরের বার আমি নিশ্চিত পরের জানুয়ারিতে দেখা যাবে যে আপনার এখান থেকে আপনি একটা ভালো ফলাফল পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের পেডিয়াট্রিক ফ্যাকাল্টির যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চেয়েছি, সেই টপিকটা হচ্ছে যে কমন যে কজেস গুলো আছে পেডিয়াট্রিক এজ গ্রুপে স্ট্রাইডরের কি কি কমন কজেস গুলো আছে সেটা নিয়ে একটু কথা বলতে চেয়েছি আপনাদের সাথে। আচ্ছা, সেটা নিয়ে কথা বলার আগে যদি একটু বলি যে সাধারণত দেখা যায় কি যে হচ্ছে আমাদের এই ক্লিনিক্যাল টপিক গুলো আমরা মনে করি যে শুধুমাত্র পেপার 3তেই হয়তো এই ক্লিনিক্যাল টপিক গুলো নিয়ে আমাদের কোশ্চেন আসবে। আসলে কিন্তু এই জিনিসটা হয় না। দেখা যায় যে ইনভ্যারিয়েবলি শুধুমাত্র পেপার 3 না, পেপার 1 এবং পেপার 2তেও কিন্তু এই ক্লিনিক্যাল টপিক গুলো চলে আসে। তার আগে যদি বলি যে পেপার 1 পেপার 2 এভাবে করেছে আমি বলছি, পেপার 1 আমি কিভাবে বুঝবো যে পেপার 1 এর সিলেবাস কতটুকু, পেপার 2 এর সিলেবাস কতটুকু এবং পেপার 3 এর সিলেবাস কতটুকু? সেটার জন্য আপনাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিসিপিএস এর যে সিলেবাসটা আছে সিলেবাসটা কিন্তু কালেক্ট করে নিতে হবে। এবং রিসেন্টলি সিলেবাসে বেশ কিছু চেঞ্জ এসেছে। আপনারা যে নতুন সিলেবাসটা আছে কাইন্ডলি সবাই সেটা কালেক্ট করে দেবেন এবং নতুন সিলেবাসটা ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং সিলেবাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সিলেবাসে কিন্তু আহ একদম সুন্দরভাবে ডিটেইল ভাবে কি কি টপিক পড়তে হবে সেটা কিন্তু লেখা আছে, ঠিক আছে? তো ওইখানেই দেখবেন অ্যানাটমির পোর্শনে, মানে পেপার 1 পোর্শনে যখন আপনি পড়বেন ওই অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচারের সাথে এটার রিলেটেড ক্লিনিক্যাল অ্যাসোসিয়েটেড যে ডিজিজ গুলো সেটার কথা কিন্তু বলা আছে। তার মানে কি? তার মানে আপনার পেপার 1এও ওই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে। আবার ধরেন আপনার ফিজিওলজি পেপার 2, ঠিক আছে? পেপার 2 তে যখন আপনি পড়ছেন তখন দেখা যাবে যে পেপার 2 এর মধ্যে আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এই রিলেটেড প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, যেহেতু আমরা স্ট্রাইডর বা এই ধরনের জিনিস রেসপিরেটরি ট্র্যাক রিলেটেড একটা ডিজিজ, বা আমরা যদি বলি এটা একটা রেসপিরেটরি ট্র্যাক রিলেটেড একটা সমস্যা, সেই জন্য আপনি পেপার 2 তেও এটা প্রশ্ন পেতে পারেন। আর কিসে পেতে পারি? পেপার 3 তে তো এটা সমস্যা আসতেই পারে যেহেতু একটা ক্লিনিক্যাল টপিক, ঠিক আছে? তাহলে আসেন আমরা আজকে শুরু করি। মেইনলি হচ্ছে যদি স্ট্রাইডর নিয়ে বলি, স্ট্রাইডরটা সাধারণত কি? আসলে স্ট্রাইডরটা আসলে কিছুই না, সেটা হচ্ছে একটা একটা নয়েজ
হচ্ছে সেটা কখন হচ্ছে, সেটা মেনলি নয়েজটা ক্রিয়েট হচ্ছে আপনার ইন্সপিরেশনের সময়। ইন্সপিরেশনের সময় আমাদের যদি কোনো কারণে রেসপিরেটরি ট্র্যাকটা ন্যারো হয়ে যায়, যখন বাতাসটা ঢুকবে, বাতাসটা ঢোকার সময় একটা নয়েজ ক্রিয়েট করবে, সেই নয়েজটাকেই আমরা স্ট্রাইডর করছি। এটা সাধারণত ইন্সপিরেশনের সময় হয়। খুব কমন একটা প্রশ্ন কিছু 1-2 বছর সেশন আগে এসেছিল পার্ট 1 এক্সামে, সেটা হচ্ছে বায়োফিজিক স্ট্রাইডর বলতে আমরা কি বুঝি। বায়োফিজিক মানে কি বলেন তো? বায়োফিজিক মানেই হচ্ছে যে দুইটা ফেজেই পাচ্ছি, তার মানে কি বোথ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশনে আমি যখন স্ট্রাইডারটাকে পাচ্ছি তখন আমরা সেটাকে কি বলছি, বায়োফিজিক স্ট্রাইডার বলছি। এবং এটার কজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটার কজ মাঝে মাঝে দেখা যায় যে পরীক্ষায় চলে আসে। যদি এইভাবে বলি যে বায়োফিজিক স্ট্রাইডর, যখন আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে একটা ফরেন বডি পার্টিকেল বা একটা বাহির থেকে একটা টিউমার, কোন একটা টিউমারের জন্য অবস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, বা স্লাবকটিক রিজিয়নে কোনো স্টেনোসিস থাকছে, তখন কিন্তু আপনি বায়োফিজিক মানে বোথ ইন্সপিরেটরি অ্যান্ড এক্সপিরেটরি বোথ ফেজে আপনি স্ট্রাইডরটা পেতে পারেন। সো এটাও মাথায় রাখতে হবে যে ইন্সপিরেটরি স্ট্রাইডর আমি সাধারণত বলে থাকি যে স্ট্রাইডর সাধারণত ইন্সপিরেশনেই হয়, কিন্তু বায়োফিজিক স্ট্রাইডরও কিন্তু হতে পারে। আচ্ছা, এখন আসেন, এখন স্ট্রাইডর রিলেটেড আরো বেশি কিছু যদি কথা আমি বলি, সেটার মধ্যে যদি আমার বলতে হয় যে উম, আপনার অ্যাকিউট স্ট্রাইডর এবং ক্রনিক স্ট্রাইডরের কজ গুলো। আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে খুব সুন্দরভাবে অ্যাকিউট স্ট্রাইডর এবং ক্রনিক স্ট্রাইডরের রিজন গুলো দেওয়া আছে 120 নম্বর পেজে, 5th এডিশনে। সেটা দেখে আপনারা তাহলে একটু দেখে নেবেন। ঠিক আছে, অ্যাকিউট স্ট্রাইডর মানে কি, মানে অ্যাকিউট একটা ইভেন্ট হয়েছে, কোনো সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। ঠিক আছে, ভাইরাসের মধ্যে কি কি, মানে আপনার অ্যাকিউটের মধ্যে কি কি, অ্যাকিউটের মধ্যে হচ্ছে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কাইটিস, যেটাকে আমরা খুব বলছি, এবং সেটা সাধারণত ভাইরাল অরিজিন, এবং অ্যাকিউট এপিগ্লটাইটিস। অ্যাকিউট এপিগ্লটাইটিসটা সাধারণত ব্যাকটেরিয়াল অরিজিন। এছাড়া আর কি হতে পারে, ওই যে যেটা বললাম ফরেন বডি, ফরেন বডি কোনো কারণে যদি আপনার ইনহেলেশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বায়োফিজিক অ্যাকিউট স্ট্রাইডর হতে পারে। আর ক্রনিক স্ট্রাইডর কি, ক্রনিক স্ট্রাইডর মানে হচ্ছে আগে থেকেই ক্রনিক একটা কন্ডিশন যদি রয়ে যায়, যেটা হঠাৎ করে হয়নি, সেই কন্ডিশন গুলোর মধ্যে কি কি আছে, সেই কন্ডিশন গুলোর মধ্যে যেমন ধর ল্যারিঙ্গোম্যালিশিয়া আছে, ল্যারিঞ্জিয়াল সিস্ট ওয়েভ, বা হচ্ছে ল্যারিঞ্জিয়াল যদি কোনো প্যাপিলোমা থাকে, ল্যারিঙ্গোম্যালিশিয়া, ফোকাল কর্ড প্যারালাইসিস, এই ধরনের সমস্যাগুলো থাকলে কিন্তু অনেক সময় ক্রনিক স্ট্রাইডর আপনি পেতে পারেন। ঠিক আছে, এখন আসেন মেইনলি আজকে যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে আপনার অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কাইটিস এবং অ্যাকিউট এপিগ্লটাইটিস। এটা তো প্রথমেই তো বললাম যে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কাইটিস বা ক্রুপ, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আপনার মেইনলি ভাইরাল অরিজিন। মেইনলি কোন ভাইরাস দিয়ে হচ্ছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে সাধারণত হয়ে থাকে। প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং এটার সাথে আরো কিছু কিছু ভাইরাস আছে লাইক ইনফ্লুয়েঞ্জা এবি, বা হচ্ছে আপনার মাইকোপ্লাজমা রেয়ারলি হচ্ছে, এছাড়া হচ্ছে আপনার অ্যাডিনো ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এই অর্গানিজম গুলোর নাম আপনার জানতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এখান থেকে আর যে জিনিসটা খুব ইম্পর্টেন্স দিয়ে আপনাকে জানতে হবে, যে আমরা কিছু সাইন পাই, বোথ ক্লিনিক্যাল ফিচার্স এবং ডায়াগনোসিস এবং হচ্ছে আপনার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা কিছু সাইন পাই, সেই সাইন গুলো আপনাকে খুব সুন্দরভাবে জানতে হবে। কারণ পরীক্ষায় কখনোই সিটিস পার্ট 1 এক্সামে কখনোই আপনাকে এত সহজ সরল ভাবে দিয়ে দিবে না যে হচ্ছে স্ট্রাইডরের কজ কি, বা এরকম পেশেন্ট একজন এসেছে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কাইটিস নিয়ে বা ফ্লু নিয়ে, আপনি কি কি ফিচার্স পাবেন। ওখানে সাধারণত কেস দিয়ে আপনাকে কেসটা বা ফিচার্স দিয়ে আপনাকে কেসটা রিপ্রেজেন্ট করা হবে। ওখান থেকে আপনাকে ডায়াগনোসিস করে বের করতে হবে যে এটার পজিটিভ অর্গানিজম কি, বা হচ্ছে এটার ডায়াগনোসিসটা কি। যেমন ধরেন কি, ক্লিনিক্যাল ফিচারে সাধারণত আমরা গ্রুপের ক্ষেত্রে বার্কিং কফ খুব ক্যারেক্টারিস্টিক্স একটা ফিচার আমার গ্রুপের জন্য। ঠিক আছে, তো বার্কিং কফ পাচ্ছেন, স্ট্যান্ডার্ড তো আপনি পাচ্ছেনই, সেই সাথে আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, এবং অনেক সময় যদি এটা ফরেন বডি ইনহেলেশন হয় বা লার্জ কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে আপনি সায়ানোসিস পর্যন্ত পেতে পারেন। ইনভেস্টিগেশন করলে কি পাবেন, আপনি তো প্রথমে একটা এক্সরে নেক করবেন। এক্সরে নেকে আপনি অনেক সময় স্টিপল সাইন, মানে হচ্ছে ন্যারোইং অফ এয়ার কলাম, আমার যখন এয়ার কলামের এখানে একটা অবস্ট্রাকশন হবে, স্বাভাবিকভাবে এখানে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হওয়ার কারণে এই জায়গাটা ন্যারোইং হয়ে যাবে, এবং ন্যারোইং অফ এয়ার কলামের জন্য আপনি স্টিপল সাইন কিন্তু পেতে পারেন, এবং এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক। আচ্ছা,
তাহলে এখন একটু চিন্তা করে বলেন তো যে এই ধরনের একটা সমস্যা যদি থাকে, তাহলে কি আপনি এই ধরনের পেশেন্টকে কোনো অ্যান্টিবায়োটিক দিবেন, বা কি ট্রিটমেন্ট দিবেন, দিলেও বা কি ট্রিটমেন্ট দিবেন? মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। আপনি যত দ্রুত সম্ভব বাচ্চাটাকে কমফোর্টেবল পজিশনে নেওয়ার চেষ্টা করবেন, এবং যদি আপনার বাচ্চাটা ফরেন বডি ইনহেলেশন হয় বা ফরেন বডি অবস্ট্রাকশনের কারণে হয়, সেটাকে আপনি আহ, বের করার চেষ্টা করবেন, রিমুভ করার চেষ্টা করবেন, অক্সিজেন ইনহেলেশন দিবেন, এবং অনেক ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিয়ে থাকি, এবং সাথে হচ্ছে অ্যাড্রেনালিন এবং স্টেরয়েডের কম্বিনেশনে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক যদি মাত্র আপনি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র দিবেন, আদারওয়াইজ কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল এখানে নাই। ওকে, আচ্ছা, এখন আসেন ঠিক তার উল্টাটা হচ্ছে অ্যাকিউট এপিগ্লটিস। অ্যাকিউট এপিগ্লটিস এর ক্ষেত্রে এটার একমাত্র পজিটিভ অর্গানিজম হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাe। ঠিক আছে, এবং এটা খুবই একটা টক্সিক কন্ডিশন এবং লাইফ থ্রেটানিং একটা ইমার্জেন্সি। আপনি যদি অ্যাকিউট এপিগ্লটিস এর পেশেন্ট পান, স্ট্রাইডোরের পেশেন্ট পান, আপনাকে প্রথমেই যেটা আহ, এখান থেকে আপনাকে সর্ট আউট করে বের করতে হবে যে whether it is acute epiglottitis অথবা আপনার অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিয়াল ব্রঙ্কাইটিস, মানে খুব নাকি এপিগ্লটিস, সেখান থেকে আপনাকে ডিফারেন্সিয়েট করে বের করতে হবে। কারণ যদি এটা প্রুফ হয় তাহলে এটা ভাইরাল কজ, এবং সেক্ষেত্রে আপনি বাচ্চাটাকে কাম করে আস্তে ধীরে ট্রিটমেন্ট করার সুযোগ পাচ্ছেন। কিন্তু যদি এটা অ্যাকিউট এপিগ্লটিস হয়, সেক্ষেত্রে আপনি কোনো সময় পাবেন না, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চার ইমার্জেন্সি ম্যানেজমেন্টের দিকে যেতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি কি পাবেন, এই ক্ষেত্রে বাচ্চাটা একটা সাডেন হিস্ট্রি নিয়ে আসবে, সাথে হাই গ্রেড ফিভার থাকবে, টক্সিক একটা লুক থাকবে, এবং দেখা যাবে যে বাচ্চাটার এক্সেসিভ ড্রুলিং বা স্যালাইভেশন হচ্ছে, এবং বাচ্চাটা সাধারণত দেখা যায় যে একটা ট্রাইপড পজিশন বলি আমরা। ট্রাইপড পজিশনটা কি? ট্রাইপড পজিশনটা হচ্ছে যে বসে আছে আপরাইট এবং লিনিং ফরওয়ার্ড উইথ দ্য চিন অ্যান্ড মাউথ ওপেন। ঠিক আছে, মানে যতটুকু সম্ভব ওর সামনের দিকে লিনিং ফরওয়ার্ড করে মুখটাকে ওপেন করে থাকবে এবং নেকটা হাইপার এক্সটেন্ডেড করে থাকবে ব্রিদিং নেওয়ার জন্য। ঠিক আছে, শ্বাসটা নেওয়ার জন্য করে থাকবে। এখন আমাকে বলেন, এরকম একটা অ্যাকিউট কন্ডিশন, এরকম একটা টক্সিক কন্ডিশন, বাচ্চাটার হাই ফিভার, তখন কি আপনি কোনো গলার এক্সামিনেশন করবেন? এটা কি মানে করা যাবে? না। সাধারণত আমরা এই এপিগ্লটিস এর ক্ষেত্রে কোনো ধরনের থ্রটের এক্সামিনেশন করি না। থ্রটের এক্সামিনেশন সাধারণত আমাদের এই আহ, আপনার অ্যাকিউট এপিগ্লটিস এর ক্ষেত্রে ইনহিবিট করা হয়, মানা করা হয়। যদি করতেই হয় খুবই কশাসলি, এবং সাথে ইমার্জেন্সি রিসাসিটেশনের যে ব্যবস্থা আছে সেটা নিয়ে তারপরে আপনি করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনি কি করবেন, আপনি তারপরে ইনভেস্টিগেশন পাঠানোর চেষ্টা করবেন। আমরা সাধারণত এক্সরে পাঠাই, এক্সরে নেকে আমরা থাম্ব সাইন এবং চেরি সাইন দুইটা জিনিস পাচ্ছি। থাম্ব সাইনটা পাচ্ছি হচ্ছে আপনার ল্যাটারাল ভিউতে, আর হচ্ছে ল্যাবরেটরি দেখা যায় যে যদি আমরা ল্যারিঙ্গোস্কোপি করি, ল্যারিঙ্গোস্কোপিতে আমরা সাধারণত দেখতে পাই হচ্ছে চেরি রেড একটা স্লোলের এপিগ্লটিস আমরা দেখতে পাই। তাহলে দেখেন এখান থেকে আমরা কয়টা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রুপের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ক্রুপের ক্ষেত্রে আমরা পাচ্ছি স্টিপল সাইন, ন্যারোইং অফ এয়ার কলামের জন্য, আর হচ্ছে আপনার এখানে পাচ্ছি থাম্ব সাইন এবং চেরি রেড এপিগ্লটিস পাচ্ছি ল্যারিঙ্গোস্কোপি করলে। থামসাইডটা কেন পাচ্ছি, থামসাইডটা আমরা ল্যাটারাল ভিউতে পাচ্ছি। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বাচ্চাকে কাপড় পজিশন করতে হবে, অক্সিজেনেশন দিতে হবে, সেই সাথে কি করতে হবে, সেই সাথে আপনার বাচ্চাকে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাথে সাথে দিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আর্জেন্ট যদি ল্যারিঙ্গোস্কোপি করা যায়, সেটা কিন্তু লাইফ সেভিং। আচ্ছা, এরপরেই যে জিনিসটা আছে, এই জিনিসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এপিগ্লটিস এবং ক্রুপের মধ্যে যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলো। আচ্ছা, একবার জাস্ট একটু আমি বলে যাই, দেখেন আমার সাথে সাথে যদি একটু মেমোরাইজ করার চেষ্টা করেন। সাধারণত দেখা যায় যে এপিগ্লটিসটা উইদিন আওয়ার সাডেন অনসেট হচ্ছে, কিন্তু ক্রুপটা হতে মিনিমাম 1 to 2 days সময় লাগে। ঠিক আছে, আর করাইজা বা রানি নোজ এই ধরনের ভাইরাল যে ফিচার গুলো, ভাইরাল ইনফেকশনের যে ফিচার গুলো, সেগুলো আমরা সাধারণত কিসে পাই, সেগুলো আমরা সাধারণত ক্রুপে পাই। এপিগ্লটাইটিসে সাধারণত এগুলো থাকে না।
হাই টক্সিক লুপ বা সায়ানোসিস বা সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, এই ধরনের যে একদম ইমার্জেন্সি ফিচার গুলো, এই ফিচার গুলো আমরা কোথায় পাবো? এপিগ্লটিসে পাবো, যেহেতু এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। কিন্তু কখনোই গ্রুপে আমরা এই ধরনের জিনিস পাবো না। ঠিক আছে। স্ট্রাইডরটা সাধারণত বার্কিং কফ বা হচ্ছে আপনার হার্শ, এই ধরনের স্ট্রাইডর আমরা কিসে পাবো? গ্রুপে পাবো। অন্যদিকে আমরা এপিগ্লটিসে সফট একটা হুইসপারিং একটা সাউন্ড আমরা পাবো। আর দুটো সাইনের কথা তো বললাম, স্টিপল সাইন পাচ্ছি আমরা গ্রুপে এবং থাম্ব সাইন আমরা পাচ্ছি এপিগ্লটিসে। অ্যান্টিবায়োটিক ইন্ডিকেটেড কখন? যদি আমার এপিগ্লটিস হয়, অ্যান্টিবায়োটিক ইজ ইন্ডিকেটেড। যদি আমার গ্রুপ হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইজ নট ইন্ডিকেটেড যতক্ষণ না এটা সেকেন্ডারি ইনফেকশন ক্রিয়েট করছে। সেকেন্ডারি ইনফেকশন ক্রিয়েট করলে অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক দিবেন। তাহলে দেখেন আমাদের স্ট্রাইডরের মধ্যে স্ট্রাইডরের কজ বললাম, অ্যাকিউট স্ট্রাইডর এবং ক্রনিক স্ট্রাইডরের রিজন গুলা পড়লাম, পজিটিভ রিজন গুলা পড়লাম, এবং খুব সাথে অ্যাকিউট এপিগ্লটিস কিন্তু আমাদের মোটামুটি ভাবে পড়া হয়ে গেল। এখন আরেকটা জিনিস বলেছিলাম যে ক্রনিক স্ট্রাইডরের ক্ষেত্রে একটা রিজন ছিল ল্যারিঙ্গোম্যালাইসিয়া। খুব কমনলি আমরা নিউনেটাল এজ গ্রুপে পেয়ে থাকি, বা হচ্ছে আপনার নিউনেটাল পোস্ট নিউনেটাল পরেও আমরা ইনফেন্টাল এজ গ্রুপের মধ্যে আমরা পেয়ে থাকি। কি পেয়ে থাকি? সেটা হচ্ছে ল্যারিঙ্গোম্যালাইসিয়া। এবং মেইনলি আমরা দেখি ফার্স্ট 2 ইয়ার্স অফ লাইফের মধ্যে, 2 উইকস অফ লাইফের মধ্যে, প্রথম 2 সপ্তাহের মধ্যেই মারা আমাদের কাছে আসেন এবং এসে বলে, সাধারণত যখন আমরা বাচ্চাকে শোয়াই বা যখন বাচ্চাকে খাওয়াই, যখন বাচ্চা কান্না করে, তখন একটা সাউন্ড হয়। ঠিক আছে। এবং যখন আমরা বাচ্চাকে ল্যাটারাল পজিশন করে দিই, তখন বাচ্চা সাউন্ডটা ঠিক হয়ে যায়, গলার মধ্যে একটা সাউন্ড হয়, তখন বাচ্চা ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা কেন হয়? এটার এটিওলজি অ্যাকচুয়ালি আননোন। ঠিক আছে। সাধারণত দেখা যায় যারা লো বার্থ ওয়েট বেবি বা প্রিটার্ম বেবি, তাদের ক্ষেত্রে ল্যারিংসের যে ভোকাল কর্ডটা আছে, সেই ভোকাল কর্ডটা প্রপারলি ডেভেলপ না হওয়ার কারণে, সেটা হচ্ছে নরম থাকার কারণে সেটা প্রপারলি ফাংশনিং হয় না, ভোকাল কর্ডটা সফট থাকে, এবং এই কারণেই দেখা যায় যে একটা সাউন্ড ক্রিয়েট হয়। ঠিক আছে। আপনার যে সফট সুপ্রাগ্লটিক রিজিয়ন থাকার কারণে ইন্সপিরেশনের সময় একটা সাউন্ড তৈরি হয়, যে কারণে বাচ্চা যখন সাউন্ড নেয়, যখন ওই জায়গাতে বাচ্চা যখন শুয়ে থাকে, একদম চিত হয়ে শোয়া যেটা আমরা বলি, চিত হয়ে শুয়ে থাকে, বা বাচ্চা যখন কান্না করে, তখন ওইখানে একটা সাউন্ড ক্রিয়েট হয়। এটা কিসের জন্য হচ্ছে? পার্শিয়াল ব্লকেজের জন্য হচ্ছে। আপনি যখন আবার ল্যাটারাল পজিশন করে দিচ্ছেন বা বাচ্চাকে কাট করে দিচ্ছেন, তখন এই সাউন্ডটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এটা ডায়াগনোসিস সাধারণত আমরা কিভাবে করি? সাধারণত ক্লিনিক্যাল ফিচার থেকেই আমরা ডায়াগনোসিস করতে পারি। এছাড়া যেটা করতে পারি, এছাড়া আমরা কি করতে পারি? একটা ল্যারিঙ্গোস্কোপি করতে পারি, ফ্লেক্সিবল যে ল্যারিঙ্গোস্কোপি আছে সেটা। আচ্ছা, করলাম, ডায়াগনোসিস করলাম। ডায়াগনোসিস করার পরে কি কোনো ট্রিটমেন্ট লাগবে? অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট লাগে না। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার প্রিটার্ম ওভার ওয়েটের কারণে সফট থাকছে বলে। যখন বাচ্চার বয়স বাড়বে, আস্তে আস্তে এই জিনিসটা স্পন্টেনিয়াসলি ঠিক হয়ে যায় সাধারণত। তাহলে আপনি মেইনলি কি করবেন? মেইনলি আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে, পেশেন্টের মাকে আপনার কাউন্সিলিং করতে হবে এবং রিঅ্যাসিওর করতে হবে। ঠিক আছে। এবং দেখিয়ে দিতে হবে যে বাচ্চাকে কিভাবে শোয়ালে এবং কিভাবে ফিডিং দিলে বাচ্চার এই সাউন্ডটা হবে না। সাধারণত আমরা বলি খাওয়ানোর পর একটু কিছুক্ষণ উঁচু রাখতে, এবং বাচ্চাকে যখন সে শোয়াবে তখন যেন কাত করে শোয়ায়, অবশ্যই কাত করে শোয়ায়, এবং খাওয়ানোর সাথে সাথে যেন বাচ্চাকে না শোয়ানো হয়। তাহলে কি হবে? সাউন্ডটা আস্তে আস্তে সাবসাইড করে যাবে। এবং সেটা সাবসাইড হতে কতদিন সময় লাগবে সেটা তো আপনাকে বলে দিতে হবে। 18 থেকে 24 মাস, প্রায় 2 বছর বয়স পর্যন্ত এই সাউন্ডটা থাকতে পারে। তারপরে আস্তে আস্তে এই সাউন্ডটা আপনার ডিসঅ্যাপিয়ার করে যাবে, কারণ ততদিনে বাচ্চার যে ল্যারিংস আছে সেই ল্যারিংস এর প্রপার ডেভেলপমেন্টটা হয়ে যায়। ওকে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে সার্জারি লাগতে পারে, সেক্ষেত্রে আমরা ওই সাব এন্ডোস্কোপিক আপনার সুপ্রা গ্লটোপ্লাস্টি করে থাকি বা ট্রাকেস্টমি করে থাকি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ধরনের বাচ্চারা 18 থেকে 24 মাসের মধ্যে, 2 বছর বয়সের মধ্যে কমপ্লিটলি রিকভারি হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এই তো ছিল আজকের টপিক নিয়ে আলোচনা। আজকের টপিকের মেনলি পার্টি ছিল হচ্ছে খুব ছোট্ট একটা টপিক। আগের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম মেনলি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, হুইজ নিয়ে কথা বলেছিলাম। সেখানে ব্রঙ্কিয়াল অ্যাজমা, নিউমোনিয়া এবং হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, তিনটা কমন ফিচার
বাচ্চাদের, এই তিনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে চেষ্টা করেছি বাকিগুলো নিয়ে একটু আলোচনা করতে। আমরা এভাবে করে সিস্টেম ওয়াইজ আগানোর চেষ্টা করছি, তাতে করে যেটা হবে যে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন থাকে বা আপনাদের কি কি কোয়ারি থাকে সেটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপশন পাই। আচ্ছা, বা আপনাদেরকে একটা ক্লিয়ার কনসেপশন দেওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন এই রিলেটেড কথাবার্তা ছাড়াও যদি কিছু কথাবার্তা বলতে হয়, সেটা হচ্ছে যে রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে হবে। রেগুলার পড়াশোনা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই। এখন আমাদের যেরকম পরিস্থিতি আসতেছে, সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন হওয়ার জন্য একটা লিমিটেড টাইমের মধ্যে 2 থেকে 3 মাস পড়াশোনা বা 3 থেকে 4 মাস পড়াশোনাটা আসলে এনাফ না। ডে বাই ডে এটা আরো কঠিন হয়ে যাচ্ছে। সেই জন্য একটা মিনিমাম একটা আপনার 1 বছরের একটা প্রপার কন্টিনিউশন অফ স্টাডির মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনার জন্য একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অ্যাচিভ করা পসিবল। ঠিক আছে? এবং আমাদের শ্রদ্ধেয় মেজর শাহাদাত জুয়েল ভাই কিন্তু সবসময় চেষ্টা করতেছেন যে আপনাদের যাদের একটু স্টাডি গ্যাপ আছে, সেই স্টাডি গ্যাপ পার করে যেন আপনারা সবাই পড়ার টেবিলে বসতে পারেন। আপনাদেরকে কিভাবে আরো ইন্সপায়ার করা যায় সেই ব্যাপারে কিন্তু ভাইয়া সবসময় আপনাদের পাশে আছে। ভাইয়ার যখন যদি কখনো মনে হয় যে আপনার ভাইয়ের সাথে কথা বলবেন আপনাদের ক্যারিয়ারের ব্যাপারে, সাবজেক্ট চয়েসের ব্যাপারে, বা যে কোনো ধরনের এই রিলেটেড সাজেশনের ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলতে চান, জাস্ট যোগাযোগ করে আমাদের একাডেমির ফোন নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। ভাই আপনাদের সাথে কথা বলবেন। এবং আমাদের অনেকগুলো ব্যাচ অলরেডি কন্টিনিউশন আছে, আপনারা চাইলে সেই ব্যাচগুলোতেও ইনক্লুড হতে পারেন। অনলাইনে এবং অফলাইনে ব্যাচগুলো সক্রিয় আছে, সেই ব্যাচগুলোতে আপনারা ইনক্লুড হতে পারেন। দেখা যাবে যে যখন আপনি একাডেমিতে এসে অফলাইনে বাকিদেরকে পড়াশোনা করতে দেখবেন, তখন আপনার নিজেরও ওই পড়াশোনার একটা আহ মানে মনের মধ্যে একটা ইচ্ছা জাগবে যে না, আমিও পড়াশোনা করবো, আমারও পড়াশোনা করতে ইচ্ছে করছে, একটা কম্পিটিটিভ একটা অ্যাটিটিউড রাখবে। তখন মনে হবে কি, অন্যের একটা দুঃখের কথা শুনলে তখন নিজের কষ্টটা বা নিজের পোস্ট গ্রাজুয়েশন না হওয়া বা নিজের স্টাডি গ্যাপের কথাটা তখন মনে হয় যে না, আমি তাও একটু বেটার আছি, অন্যেরটা তো আরো বেশি কষ্টের। ঠিক আছে? তখন ওই ইন্সপিরেশনটা নিজের মধ্যে জাগে। তো এই ধরনের যদি কোনো পরামর্শ লাগে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমরা সবাই চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। এইবার যাদের হয়নি, পরবর্তীতে এই পড়াশোনাটা কন্টিনিউ রাখেন। কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট, পড়াশোনা ছেড়ে দিবেন না মাঝখানে। এখন মাত্র জুন মাস চলতেছে, জুলাই মাস চলতেছে, আপনারা এই পড়াশোনাটা কন্টিনিউশন করে জানুয়ারিতে আবার পরীক্ষাটা দেন, মাঝখানে রেসিডেন্সি আছে, রেসিডেন্সি দেন। আমি নিশ্চিত যে সবাই সবার কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবেন। ঠিক আছে? আর তারপরেও যদি কোনো কোয়ারি থাকে, সেই কোয়ারি অনুযায়ী আমাদেরকে নক করবেন, আমাদের গ্রুপে নক করবেন। গ্রুপে যদি নক করতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদেরকে পার্সোনালি নক করতে পারেন। আমার সাবজেক্ট রিলেটেড কোনো সাজেশনের জন্য আমাকে পার্সোনালি নক করতে পারেন। আমরা মেন্টররা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আহ যেভাবে সাহায্য চাচ্ছেন সেই সাহায্য করার। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।